ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন। পালিয়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। টানাপোড়েনও শুরু ঢাকা দিল্লি সম্পর্কে। ৬ মাসে নানা ইস্যুতে দুই দেশের সম্পর্ক ৫৩ বছরের মধ্যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হলেও বাস্তবতা ভিন্ন। এরই মধ্যে নতুন করে সীমান্তে উত্তেজনা শুরু। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ২ কিলোমিটার এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া, নওগাঁর ধামুইরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত এলাকায় ২০০ বছরের পুরনো মসজিদ পুনর্নির্মাণে বাধা, চলমান উত্তেজনার মধ্যে ভারতের নতুন উস্কানি, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের বাংকার নির্মাণ। একই এলাকায় শুক্রবার বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হন। এছাড়াও সীমান্তের বিভিন্ন স্থানে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক সীমানা আইনের লঙ্ঘন করে হঠাৎ কেনই বা সীমান্তে উত্তেজনা তৈরি করতে চাইছে ভারত? জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের পতনের পর ভারত এটা সহজভাবে মেনে নিতে পারেনি। তারই একটা হচ্ছে গিয়ে প্রতিফলন। আন্তর্জাতিক সীমানায় ১৫০ গজ নোম্যান্স ল্যান্ড থেকে ১৫০ গজের ভিতরে কোনো কিছু করা যাবে না। এটা তাদের যেমন প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিবাদের মধ্যে স্থানীয় বাসিন্দারা জড়িয়ে গেলে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করে। পতাকা বৈঠকের পর পরিস্থিতি আপাতত শান্ত মনে হলেও সীমান্তের দুই পাড়েই এখনো টানটান উত্তেজনা। এটা কিন্তু কোনো সুখবর বয়ে আনবে না, বরং সম্পর্ককে আরো খারাপের দিকে নিয়ে যাবে। দ্বিপাক্ষিক ভাবে এটা সমাধান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, কূটনৈতিক ভাবে এটার প্রতিবাদ যা করার তাই বাংলাদেশ করেছে। সীমান্ত আপাতত শান্ত থাকলেও সতর্ক অবস্থায় বিজিবি, বিএসএফ। ভারতের সঙ্গে বাংলাদেশের বিশ্বের ৫ম দীর্ঘতম ভূমি সীমানা। বাংলাদেশের ৩০টি জেলার সঙ্গে দেশ দুটি ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ সীমানা ভাগাভাগি করে আসছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ হয় গত ১৭ ডিসেম্বর। কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে অনলাইনে হয় লটারি কার্যক্রম। এবার সরকারি বেসরকারি স্কুলে আসন ছিল ১১,১৬,৩৮৯টি। বিপরীতে ভর্তির আবেদন করে ৯,৮৩,৫৩৯। অপেক্ষমান তালিকা সহ নির্বাচিত হয় ৬,১২,৮১৮ শিক্ষার্থী। আসন খালি থাকার পরও ভর্তির সুযোগ পায়নি অনেক শিক্ষার্থী। আমার বাচ্চা যেহেতু এখনো ভর্তির সুযোগ পায় নাই, কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে এখনো আসন খালি আছে ৫ লাখের মতো, তাই সবাই ভর্তি হতে পারবে। মাউসির অনুমোদন নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে আসন খালি থাকা স্কুল। ঢাকা শহরের যে স্কুলগুলো, বিশেষ করে বেসরকারি স্কুল, সরকারি স্কুল, এখানে যত চাপ, ভর্তি প্রক্রিয়ার চাপ, এর বাইরে কিন্তু সেই চাপটুকু আর নাই। তাদেরকে আবার নির্দিষ্ট বলা আছে যেখানে এরকম হবে না তারা কিন্তু পরবর্তীতে আবেদন কল করতে পারবে বা তাদের কাছ থেকে চাইতে পারে যে কারা কারা ইন্টারেস্টেড, সেটা আমাদের অনুমতি সাপেক্ষে কাজগুলি করতে পারবে। শিক্ষা গবেষকরা বলছেন দেশে মানসম্মত স্কুল কম থাকায় সবাই নির্দিষ্ট কিছু স্কুল বেছে নেয়। সব স্কুলকে এক মানে নিয়ে আসতে পারলে এ সংকট দূর হবে। সকল স্কুলকে একই মানের নেওয়া লাগবে, অর্থাৎ আমরা যে সকল স্কুলগুলোর জন্য গার্ডিয়ানরা যে এক ধরনের হুড়ুহুড়ি করছে, হুমড়ি খেয়ে পড়ছে, ওই মানের শিক্ষক, ওই মানের ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। এদিকে স্কুলে ভর্তিতে কেউ অতিরিক্ত টাকা নিলে সরাসরি অভিযোগ দেওয়ার আহ্বান মাউসির। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেলা প্রশাসন থেকে এই ইটভাটাটির কার্যক্রম একেবারে বন্ধ করে দেওয়ার ঘোষণা থাকলেও এলাকাবাসীর অভিযোগ যে অভিযানের পরদিন থেকেই ইটভাটাটি আবারও চালু করা হয়েছে। বারবার এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এমনটি তারা অভিযোগ করছেন। তারা বলছেন যেহেতু এই ইটভাটাটি অবৈধ, তাই এটিকে যাতে খুব দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যাতে এটি ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি গ্রামের মাহি এন্টারপ্রাইজকে ২৪ ডিসেম্বর অভিযান চালিয়ে বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এরপরেও প্রকাশ্যে চলছে ইট ভাটার কাজ। সংবাদ সংগ্রহে গেলে পড়তে হয় মালিক সোলাইমানের লোকজনের বাধার মুখে। এলাকাবাসী জানান, অভিযানের পর ১ ঘন্টার বেশি বন্ধ রাখা যায়নি এই ইট ভাটা।
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বারবার জানিয়েও হয়নি কোনো সুরাহা। 10-12 জনের মতো লোক সবাই মিলে আইসা লাঠি মাঠি নিয়ে আমাদের 2-3 জনকে দাবড়াইছে। একই দিন অভিযানে বন্ধ করে দেয়া হয় এই এলাকার স্বর্ণব্রিক সহ 7টি ভাটা, কিন্তু ওই দিন থেকেই আবারও পোড়ানো হচ্ছে ইট। এদের কাছে আসলে বাদে তাদেরকে দাও লাঠি চটা লইয়া দাবড়ান দেয়, কাগজ বানায় না, কোনো কিছু বানায় না, জোর ভাঙে চালিয়ে। সাভার ও ধামরায়ে গত 1.5 মাসে এমন অন্তত অর্ধশতাধিক ইট ভাটায় সমন্বিত অভিযান চালানো হয়, তবে এর বেশিরভাগই এখনও চালু রয়েছে। নানাভাবে প্রশাসনকে ম্যানেজ করেই চলছে অবৈধ ইট ভাটাগুলো। দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা এনফোর্স করা, যে আইনগুলো আছে সেগুলো এনফোর্স করা। যেহেতু আমরা লক্ষ্য করছি যে বছরের পর বছর ধরে অবৈধ ইটের ভাটাগুলো রয়ে গেছে, তাহলে এটার দায়িত্ব পরিবেশ অধিদপ্তর এড়াতে পারে না। অভিযানের পরও ইটভাটা বন্ধ করা যাচ্ছে না স্বীকার করছে পরিবেশ অধিদপ্তর। জনবল সংকট ও সমন্বয়হীনতাকেই দায়ী দিচ্ছেন কর্মকর্তারা। প্রমাণও পেয়েছি যে তারা 2-3 সপ্তাহের মধ্যে আবার চালু করে ফেলে, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের নজরদারিটা একটু কম আছে, এই নজরদারি বাড়াতে হবে। সারা দেশে প্রায় 4000 ইট ভাটা রয়েছে, এর মধ্যে ঢাকার আশেপাশেই প্রায় 800। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই বিষয়ে মুন্সিগঞ্জে ইট ভাটা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, মুন্সিগঞ্জে অবৈধ ইট ভাটা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ আছে কিনা? দেখুন, কার্যকর পদক্ষেপ আমাদের দৃষ্টিতে এখন পর্যন্ত পড়ে না, কেননা আমি কথা বলেছি পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সাথে। তিনি যে তথ্যটি দিয়েছেন, মুন্সিগঞ্জের 6টি উপজেলার মধ্যে 3টি উপজেলায় মোট 66টি ইটভাটা তাদের হিসাব মতো রয়েছে, যার মধ্যে সিরাজদিখানি রয়েছে 62টি, শ্রীনগরের 2টি, গজারিয়া উপজেলায় 2টি। আমরা তার কাছে প্রশ্ন করেছিলাম এই ইটভাটাগুলো কি ছাড়পত্র নেওয়া হয়েছে কিনা, পরিবেশের সংরক্ষণের সকল শর্ত মেনে করা হয়েছে কিনা। তিনি যেটি বলেছেন যে তার কাছে যেই 66টি রয়েছে ইটভাটার তথ্য, সেগুলো তাদের কাছ থেকে ছাড়পত্র নিয়েছে। কিন্তু তিনি আরও একটি তথ্য দিয়েছেন, গত বছর তিনি 6 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা জানতে চেয়েছিলাম যদি ইটভাটা ছাড়পত্র নিয়ে পরিচালিত হয়েই থাকে এবং পরিবেশ সংরক্ষণে থাকে, কোনো ক্ষতিকর কোনো ঘটনা না থাকে, তাহলে সেক্ষেত্রে জরিমানাগুলো কিসের। তিনি নানানভাবে বোঝানোর চেষ্টা করেছেন, মাটি কাটা থেকে শুরু করে লাইসেন্স নবায়ন করা না পর্যন্ত এই বিভিন্ন কারণে 6 লক্ষ টাকা জরিমানা করেছে। কিন্তু বস্তুত সিরাজদিখানে ধলেশ্বরী নদীর পারে যেভাবে সরকারি জমি দখল করে ইটভাটাগুলো 62টি ইটভাটাগুলি রয়েছে, সেখানে আমরা কিন্তু দেখেছি একই স্থানেই কিন্তু সরকারি জমি দখল করে 62টি ইটভাটা রয়েছে। সেই ইটভাটাগুলো কিন্তু এমনভাবে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে, তারা বলছেন যে তারা কাঠ পুড়িয়ে সেটি করছেন না, কিন্তু পরিবেশের যে পরিস্থিতি সিরাজদিখান অঞ্চলে সেইটি কিন্তু খুবই ক্ষতিকর অবস্থা। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম এই কাঠ যে পরিবেশের যে নিয়ম নীতি রয়েছে সেগুলো কি মানা হচ্ছে কিনা। তারা যেটি বলেছেন, তাদের জনবল সংকটের কারণে জেলার 62টি এবং 66টি এই ইটভাটাগুলোকে তাদের নিয়ন্ত্রণ করা বা তদারকি করা সম্ভব হয় না, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে সরকারি বিধির যে রয়েছে সেগুলো কাগজপত্রেই থেকে যাচ্ছে, কিন্তু তারা কাগজপত্রের বাইরে গিয়ে তারা কিন্তু কাঠ পোড়াচ্ছেন এবং যার ফলশ্রুতিতে কিন্তু ধোঁয়ায় পরিবেশ নষ্ট হচ্ছে। মুন্সিগঞ্জের উপপরিচালক যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন যে সম্পূর্ণভাবে তার পক্ষে এই 66টি ইটভাটাকে তাদের পক্ষে তদারকি করা সম্ভব নয়। মুন্সিগঞ্জের অবৈধ ইট ভাটার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ সড়কটি সরু থাকায় প্রায়ই ঘটত দুর্ঘটনা, সেই সাথে যানজটের দুর্ভোগ ছিল সীমাহীন। 2019 সালে সাসেক 2 প্রকল্পের আওতায় গোলচত্বর থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত 36.8 কিলোমিটার রাস্তা 4 লেনে উন্নীতকরণ শুরু হয়। কাজ চলমান থাকলেও সুফল পেতে শুরু করেছেন যাত্রী ও চালকরা। এক লাইন দিয়ে যাইতেছে, এক লাইন দিয়ে আসতেছে, এখানে আপনার ওভারটেক করার সুযোগ আছে, কিন্তু আগে ওই সুযোগটা ছিল না, যার কারণে অ্যাক্সিডেন্টটা এখন কম হয়। সিএনজি অটো রিক্সাগুলো এক সাইড দিয়ে যাচ্ছে আর আমরা 4 লাইন রাস্তা দিয়ে যাচ্ছি, ওদের রাস্তা একটা আমাদের রাস্তা একটা। সড়ক প্রশস্ত করায় কমেছে দুর্ঘটনা, তবে প্রকল্পের কাজ শেষ হলে এই পথে দুর্ঘটনা থাকবে না বলে আশা পুলিশ বিভাগের।
সিঙ্গেল লেন হওয়ার কারণে, ডাবল লেন হওয়ার কারণে গাড়ির গতি, গাড়ির চাপ অনেক বেশি থাকতো, প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটতো। বর্তমানে 4 লেন হওয়ার কারণে এই সম্ভাবনার জায়গাটা অনেকাংশে কমে গেছে। মহাসড়কে গুণগত মান ঠিক রাখতেই কাজ চলছে নিখুঁতভাবে। প্রকল্পটি শেষ হলে ভোগান্তি শেষ হওয়ার পাশাপাশি গতি আসবে যানবাহনে, দাবি সংশ্লিষ্টদের। গত 1 বছর ধরে এই সড়কে ট্রাফিক জ্যাম একেবারেই কমে গেছে এবং কোনো হত বা নিহতের ঘটনা নেই। একটিতে আছে 82 ভাগ আর একটিতে 72 ভাগ, এবং এই দুটি আশা করা যাচ্ছে যে একটি মার্চ 2025-এ আর একটি জুন 2025-এ শেষ হবে। 805 কোটি টাকার এই প্রকল্পে এই পর্যন্ত কাজ শেষ হয়েছে 82%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, এখনও হাসপাতালের বেডে শুয়ে কাটাচ্ছেন। শুরুতে চিকিৎসা করালেও এখন পরিবার হয়ে পড়েছে ঋণগ্রস্ত। সরকারি সহায়তার আশা থাকলেও ফুরাচ্ছে না অপেক্ষা। জয়পুরহাটের রাকিবুল ইসলাম রকি কাজ করতেন নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডে। অংশ নিয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে। জয়পুরহাট শহরের 0 পয়েন্টে পুলিশের ছোড়া গুলি লাগে চোখ ও শরীরের বিভিন্ন জায়গায়। ছেলের চিকিৎসা করাতে গিয়ে বাবা মুখলিসুর রহমানকে হারাতে হয়েছে হোটেলের শ্রমিকের কাজ। চিকিৎসার খরচ বহন করতে না পারায় দৃষ্টি হারানোর পথে রাকিবুল হাসান। আমি 1 চোখ বাদ হয়ে গেছে, আর 1 চোখ 100-এর মধ্যে 90% দেখতে পাবো, 10% মাইনাস হচ্ছে। আমার ডান চোখটা বাদ হয়ে গেছে। তো এখন আমাকে বাইরে নিয়ে ব্যবস্থা করতে হয়তো চোখের দৃষ্টি ফিরে পেতাম। জুলাই আগস্ট বিপ্লবে আহত হন নাটোরের 81 জন। তাদের অনেকের অভিযোগ কেউ এখন পর্যন্ত তাদের খোঁজ খবর নেননি। অনেকের শরীরে রয়েছে ছড়রা গুলি। গুলি করছে, আমার গায়ে অনেক গুলি লাগছিল, মোটামুটি 14টার মতো লাগছিল। তার মধ্যে একটা চোখে লাগছে। চোখে লাগার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। বলতে বাধ্য হচ্ছি যে অর্থের অভাবে আমি এখন ঢাকায় যাব, মানে সেই পরিবেশটাও আমার এখন নাই। আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। এই বিষয়ে যে তালিকা প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে, যে আহত এবং নিহতর পরিবারের সব রকমের সহায়তা করার জন্য জেলা প্রশাসন নাটোর সহযোগিতা করে যাবে। যে আহত হয়েছে তাদের চিকিৎসা দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। রাজধানীর বনশ্রীতে বিজিবির বুলেটে পায়ের হাড় ভেঙে যায় চাঁদপুরের নাইম ইসলামের। বর্তমানে সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার জন্য 2.5 লাখ টাকা ঋণ করেছে পরিবার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।